সকাল সকাল 7 জন মিলে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। নীরবকে ওরা মিমের সাথে বসতে দেয়নি। মিম, আয়রা আর রিয়া বসেছে একসাথে। সাজিদ, সায়ান্ত আর নিলয় একসাথে। একেবারে সামনে সিটে নীরব বসেছে। এটা সায়ান্তর প্ল্যান ছিল। ঢাকা পৌঁছাতে দুপুর হয়ে গেল। তারপর যে যার ফ্ল্যাটে চলে গেল। সবাই ঘুমিয়ে পড়ল। আজ আর কেউ বাইরে যায়নি। পরের দিন নিলয় ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই দেখলো 3-4টা ছেলে রিয়াকে টিস করছে। একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। রিয়া হাত মোচড়াচ্ছে, কিন্তু ছেলেটা ছাড়ছে না। কি হচ্ছে এখানে? নিলয়ের কথা শুনে ছেলেগুলো টিস করা বন্ধ করলো। ছেলেটা রিয়ার হাত ছেড়ে দিল। ভাই, র্যাগিং চলছে। আমাকে কি বলদ পেয়েছিস? আমি স্পষ্ট দেখলাম তোরা ওকে টিস করছিলি। সবগুলো ওর কাছে মাপ চা। সবাই রিয়ার কাছে মাফ চেয়ে চলে গেল। ওরা তোমাকে টিস করছিল, তুমি কিছু বলনি কেন? আমি কিছু বললে ওরা আমার ক্ষতি করবে। এখানে তো আমার কেউ নেই, ঝামেলা বাড়িয়ে কী লাভ? কিছু না বললে ঝামেলা কমবেও না, প্রতিবাদ করতে শেখো। এটা বলে নিলয় চলে গেল। রিয়াও নিজের ক্লাসে চলে গেল। ক্লাস শেষে রিয়া বের হতেই দেখলো নিলয় ওর ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? হুম, আসলে কিছু বলবো তোমাকে। বলুন। এখানে না, চলো হাঁটতে হাঁটতে বলি। দুজন হাঁটতে লাগলো। হঠাৎ নিলয় রিয়াকে একটা গিফট বক্স দিল। এটা আজ রাতে খুলবে। এতে কি আছে? আজ রাতে জানবে। আচ্ছা, আমি গেলাম, তুমি বাসায় যাও। রিয়া ভাবতে ভাবতে বাসায় চলে গেল। রাত 12টা। আয়রা আর মিম ঘুমিয়ে পড়েছে। রিয়া গিফট বক্স খুলে একটা চিঠি পেল। প্রিয়সী, তোমার সাথে আমার প্রথমে সাফ নেউলের সম্পর্ক ছিল। তারপর আস্তে আস্তে ঝগড়া কমে যায়। আর এক সময় আমি তোমাকে ভালোবেসে ফেলি। কবে থেকে ভালোবাসা শুরু করেছি বলতে পারবো না, কারণ আমি জানি তুমি কি আমায় ভালোবাসো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ছাদে এসো, আর যদি না হয় তাহলে এসো না। রিয়া ছাদে গিয়ে দেখলো নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় বাহু মেলে ধরল। রিয়া নিজেকে তার বাহুতে আবদ্ধ করে নিল। নিলয় মুচকি হাসলো। ভালোই চলছিল দুই জুটির প্রেম। প্রতিদিন কথা বলা, ক্লাস শেষে দেখা করা, ঘুরতে যাওয়া। কিন্তু আয়রা আর সায়ন্তর ঝগড়া লেগেই ছিল। একদিন বিকেলে আয়রা বাসায় ফিরছিল। হঠাৎ অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো। হ্যালো আয়রা, আমি হিয়া। তুমি একটু সাহায্য করতে পারবে? কি সাহায্য? নির্জন আজ তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলছে। প্লিজ কিছু করো। না, ও এটা পারবে না, তুমি চিন্তা করো না। আমি তোমার সংসারের অশান্তি হব না। আয়রা ফোন রেখে দেখলো সায়ন্ত আসছে। হঠাৎ কি মনে করে চিৎকার শুরু করে দিল। চারপাশে মানুষ জড়ো হলো। ও ও আমার বয়ফ্রেন্ড। আমাদের 2 বছরের সম্পর্ক, কিন্তু এখন আমায় বিয়ে করতে চায় না ও। সবাই সায়ন্তকে গালি দিতে লাগলো। চাপাচাপিতে দুজনকে গাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে পড়ানো হলো। এমন কেন করলে? সব বলছি। আপনাকে বিয়ে করার ইচ্ছে ছিল না, বিপদে পড়ে করেছি। কিসের বিপদ? নির্জন আমাকে জোর করে বিয়ে করতে চায়। ওর হাত থেকে বাঁচতেই। এর জন্য এমন স্টুপিড কাজ করবে? হঠাৎ নির্জন এসে আয়রার হাত টেনে ধরলো। চুপ, আজ তোমাকে বিয়ে করব, তারপর দেখব কোথায় পালাও। নির্জন, আপনি কি করছেন? আমি বিবাহিত। কি? একটু আগে শাহাদুর রহমানের সাথে আমার বিয়ে হয়েছে। আমি তো রাজি ছিলাম না। কিন্তু বিয়েটা তো হয়েছে। এই ছেলে রাজি ছিল না, তাই এটা কোনো বিয়ে না। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল। আয়রা বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সায়ন্তীর যেন এ নিয়ে মাথা ব্যথাই নেই। নির্জন টানতে টানতে আয়রাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। সায়ন্ত অন্যদিকে হাঁটতে শুরু করতেই ওর পায়ের কাছে একটা ফোন চোখে পড়ল। ফোন তুলে স্ক্রিনে তাকাতেই দেখলো আয়রার ছবি। মানে এটা আয়রার ফোন, আর ফোনে কোনো লকও নেই। গ্যালারিতে গিয়ে দেখে সায়ন্তর অনেকগুলো ছবি। নিজের ছবি আয়রার ফোনে দেখেও অবাক হয়ে গেল। ঠিক তক্ষুনি ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা শাহি। হ্যালো। আয়রা, তুমি ঠিক আছো তো? নির্জন তোমাকে তুলে ধানমন্ডিতে নিয়ে যাবে। ওখানে বিয়ের ব্যবস্থা করে রেখেছে। প্লিজ পালাও কয়েকদিনের জন্য। কোথাও না কোথাও চলে যাও।
আমি সায়ন্ত বলছি। আয়রাকে কেউ হচ্ছে নিয়ে গেছে। হট, এটা কি বলছেন? এখন কি হবে? প্লিজ ওকে বাঁচান। নির্জন খুব খারাপ লোক। ওর বউ আছে, তবুও আয়রার পিছনে ঘুরে। আজ ওর সর্বনাশ হয়ে যাবে। শিট। আচ্ছা, রাখছি। ফোন কেটে সায়ন্ত পাশে রাখা একটা বাইক নিয়ে রওনা দিল। চাবি ঝুলানোই ছিল। ফুল স্পিডে ধানমন্ডি পৌঁছে গেল, কিন্তু কোনো বাড়ি জানে না। আয়রার ফোন থেকে আবার শাহিকে কল করলো। ধানমন্ডি কত নম্বর? 11 নাম্বার রোড, নির্জন বিলা লেখা। এগুলো তার বিল্ডিং। ফ্লোর ডান পাশের লিফট। ওকে। সায়ন্ত বাইক ছুটিয়ে 11 নম্বর রোডে পৌঁছালো। প্রথম বিল্ডিং, নির্জন ভিলা, 11 তলা। বাইক দাঁড় করিয়ে সোজা ভেতরে ঢুকলো। লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে 4 তলায় উঠল। ডান পাশে ফ্ল্যাটে নক করেও দরজা খুলছে না। 4 বার নক করার পর নির্জন দরজা খুলতেই সায়ন্তকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখলো আয়রা কাপা হাতে সাইন করতে যাচ্ছে। স্টপ আয়রা। আয়রা চমকে তাকালো। হঠাৎ নির্জন পেছন থেকে ফুলদানি দিয়ে সায়ন্তের মাথায় আঘাত করলো। সায়ন্ত নিচে বসে পড়ল। আমার বেবি, সাইন করো, না হলে বাঁচবে না। সায়ন্ত নিচ থেকে নির্জনের পা ধরে টান দিয়ে ফেলে দিল। শুরু হলো মারামারি। আরেকজন ছেলে এসে সায়ন্তকে আটকাতে চাইলো, কিন্তু পারল না। আয়রা কাঁদছে। হঠাৎ আয়রার চোখে একটা পিস্তল পড়ল। ওটা হাতে নিয়ে চিৎকার করলো। স্টপ, মারামারি থামাও, না হলে আমি নিজেকে শেষ করে দেব। দুজনেই থেমে গেল। নির্জন সরে দাঁড়াও। তোরা 3 জন এ কোনায় দাঁড়া। সবাই কোনায় দাঁড়ালো। আয়রা ধীরে ধীরে সায়ন্তের পাশে এলো। এক হাতে ওর হাত ধরলো, অন্য হাতে পিস্তল। দরজা খুলে পিস্তলটা ভেতরে ছুঁড়ে ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর দুজন দৌড়ে নিচে নেমে বাইকে উঠল। কিছু দূর আসার পর থ্যাঙ্কস আমায় বাঁচানোর জন্য। বাঁচালে তুমি আমায়, নাহলে ওখানেই শেষ ছিল। না, আপনি না এলে নির্জন আজ আমার ক্ষতি করতো। আর বাই দ্য ওয়ে, এক্সট্রিমলি সরি আপনার অমতে বিয়ে করার জন্য। তবে সমস্যা নেই, কেউ জানবে না। আমরা ডিভোর্স নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাবে না? যাব, কিন্তু 2 দিন পর। আপনার? কাল দুপুরে। কথা বলতে বলতেই আয়রা বাসায় ফিরল। রাত 9টায় আয়রার ফোন বাজতেই শান্তর মনে পড়ল ফোনটা এখনো ওর কাছে। দরজায় নক করতেই আয়রা ঘুম ঘুম চোখে দরজা খুলল। তোমার ফোনটা আমার কাছে ছিল। ও থ্যাঙ্কস। তুমি কি অসুস্থ? না, এমনি ঘুম আসছিল। মাইন্ড না করলে কাপড়ে দেখি। আচ্ছা। কপালে হাত দিয়েই শান্ত বুঝলো জ্বর। অনেক জ্বর তোমার। কিছু না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে। শান্ত ওকে বেডে শুয়ে দিয়ে বের হলো। কিছুক্ষণ পর ফিরে এসে জলপট্টি দিতে লাগলো। আহা, কষ্ট কেন করছেন? ফ্রেন্ড হিসেবে সেবা করতে পারি, অন্য কেউ অসুস্থ হলে যেমন করতাম। পরে খাবার এনে জোর করে খাওয়ালো। এত খাবার আমি পারবো না। না খেলে মুখ হা করিয়ে খাওয়াবো। আয়রা চোখ পাকানো দেখে চুপচাপ খেয়ে নিল। ঔষধ খাওয়ানোর পর 1 ঘন্টা পর জ্বর কমে এলো। দরজা আটকে ঘুমাও, কিছু লাগলে নক দিও। হুম। নিজের রুমে গিয়ে দেখে সাজিদ মন খারাপ করে বসে আছে। কিরে, মন খারাপ? ভালো লাগছে না দোস্ত। শুয়ে পড়। হুম। দুজন শুয়ে পড়ল। সায়ন্ত ভাবছে আয়রার ফোনে ওর এত ছবি কেন। হঠাৎ আয়রার চিৎকারে সায়ন্ত বিছানা থেকে উঠে দৌড়ে গেল। দরজায় নক করলো। কয়েকবার নক করার পর আয়রা দরজা খুলতেই সায়ন্ত দেখল ওর গলায় আর ঠোঁটের নিচে বমির দাগ লেগে আছে। প্রচণ্ড কাহিল হয়ে দাঁড়িয়ে আছে, না ধরলে হয়তো পড়ে যাবে। সায়ন্ত দ্রুত ওকে ধরে ঘরে নিয়ে এলো। পানি খাইয়ে তেঁতুল আর লবণ মিশিয়ে দিল। আর কি বমি আসছে? না, এখন ভালো লাগছে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। সায়ন্ত ওয়াশরুমে গিয়ে সব পরিষ্কার করে এলো। তারপর আয়রার দিকে তাকিয়ে বলল। ড্রেসটা চেঞ্জ করে নাও। আয়রা ফতোয়া আর প্লাজো নিয়ে ওয়াশরুমে গেল। ফিরে এসে দেখলো সায়ন্ত গ্লাসে কিছু একটা গুলাচ্ছে আর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছেন? সায়ন্তর ধ্যান ভাঙল। তোমার ফটোর উপরে বোতামগুলো লাগাও। আয়রা নিচে তাকিয়ে দেখলো বুকের উপরের অংশ খানিকটা দেখা যাচ্ছে। লজ্জায় চট করে ঘুরে দাঁড়িয়ে বোতাম লাগিয়ে নিল।
তারপর এসে জিজ্ঞেস করলো, পানিতে কি গুলাচ্ছেন? স্যালাইন। বমি হয়েছে, তাই খেতে হবে। আমি বিশ্বাস করব কিভাবে এটা স্যালাইন? কেন? তোমার কি মনে হচ্ছে আমি বেশ মিশাইছি? হুম, এমনই তো মনে হচ্ছে। তা না হলে ঝগড়া করার বদলে স্যালাইন গুলাচ্ছেন কেন? দেখো, তুমি অসুস্থ, তাই তোমার সেবা করছি, আর কিছু না। আচ্ছা ওয়েট, আমি আগে একটু খাচ্ছি। সায়ন্ত এক চুমুক খেলো। দেখছো, কিছু হয়নি, এবার তো খেতে পারো। আয়রা গ্লাসটা নিয়ে সায়ন্ত যেখানে মুখ লাগিয়েছিল ঠিক সেখানেই নিজের ঠোঁট ছুঁয়ে স্যালাইন শেষ করলো। সায়ন্ত বিষয়টা খেয়ালই করলো না। এখন শুয়ে পড়ো। না, একটু ঘুম আসছে না, আপনি বরং গিয়ে ঘুমান। আমারও ঘুম আসছে না, চলো দুজন গল্প করি। আচ্ছা। আগে তুমি বলো তোমার আর নির্জনের ব্যাপারে। আয়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, মামার বিয়েতে নির্জনের সাথে পরিচয় হয় আমার। প্রথম দেখাতেই ও আমাকে পছন্দ করে, পরে কলেজের সামনে দাঁড়িয়ে প্রপোজ করে। তখন আমার বয়স 18 আর ওর 27, 9 বছরের বড়। আমি রাজি হয়ে যাই। প্রথম থেকেই ওকে ভালো লাগতো আমার। ভালোই চলছিল, কিন্তু ইন্টার পরীক্ষার সময় ওর মা বিয়ের কথা তোলে। আমাকে বাসায় নিয়ে যায়, কিন্তু বাবার কথা জিজ্ঞেস করেন উনি। বললাম বাবা নেই, জন্মের সময়ই মারা গেছেন। বাবা নেই শুনেই উনি সম্পর্কটা মেনে নেননি। বলেছিলেন কোনো এতিম মেয়েকে ছেলের বউ বানাবেন না। তারপর আমার চোখের সামনেই ওর বিয়ে হয়ে গেল আমার ক্লাসমেট হিয়ার সাথে। আমি 15 দিন ঘর থেকে বেরোইনি, ঠিকমতো খেতাম না, নিজেকে দোষ দিতাম। বাবাহীন হওয়াটাকে অভিশাপ মনে হতো আমার। সামনে এসএসসি পরীক্ষা, কিছুই খেয়াল ছিল না আমার। বড় আপু জোর করে পড়াতো, নিজের ভার্সিটির ক্লাস বাদ দিয়ে আমাকে সময় দিত। কান্না করলে কমেডি ভিডিও চালিয়ে দিত। শেষমেশ পরীক্ষা দিলাম, ভাবিনি পাশ করব, কিন্তু জিপিএ 4 পেলাম। এসএসসিতে 5 ছিল, মোট 9 পয়েন্ট। ডক্টর হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটাই মরে গিয়েছিল। তারপর পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। চিটাগং আর জগন্নাথে চান্স এলো, জগন্নাথে ভর্তি হলাম। পুরোনো সব নাম্বার অফ করে দিলাম। এখানে এসে রিয়া আর মিমকে পেলাম, ওরা খুব ভালো। ভার্সিটিতে উঠে অনেক বদলে গেছি। এখন নির্জনকে দেখলে ঘেন্না লাগে, মনের কোনায় ওর জন্য ভালোবাসা নেই একটু। আজ ভালো আছি আমি, এর পেছনে আল্লাহ, আম্মু আর আপুর অবদান সবচেয়ে বেশি। এক টানে সব বলে আয়রা হাফ ছাড়লো। পুরো একটা রচনা বলে ফেললাম। আপনার এমন কোনো গল্প নেই? না, সত্যি বলতে তেমন কিছুই হয়নি। ছোটবেলা থেকেই মেয়েদের ভালো লাগতো না, ছ্যাঁকা খাইনি, তবু ভালো লাগতো না। তবে কলেজে উঠে একটা মেয়েকে ভালো লেগেছিল, কয়েক মাস পরই তার বিয়ে হয়ে গেল। আয়রা হেসে উঠল। শান্তও হাসলো। কিছুক্ষণ পর আপনার কি ঘুম পাচ্ছে? তোমার? আমারও। তাহলে ঘুমাও, আমি রুমে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিও। শান্ত চলে গেল। আয়রা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো মিমের। কালি রাঙামাটি এসেছে। নীরব গেছে কুমিল্লা। ফোন হাতে নিয়ে দেখে 10টা মিসড কল নীরবের। ফোন সাইলেন্ট ছিল। মিম কল ব্যাক করতেই ওপাশ থেকে ধমক। এই এতক্ষণ ফোন ধরো না কেন? সরি, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, ফোন সাইলেন্ট ছিল। এই তুমি হাসছো কেন? কই না তো, একটু হাসছি না। মিথ্যে বলবে না, বুঝতে পারছি তুমি হাসছো। মিথ্যে বলবে না, বুঝতে পারছি তুমি হাসছো। ও, বুঝে গেছো? সরি, আর হবে না। কি করব বলো, তুমি ধমক দিলে আমার হাসি পায়। তুমি আর ভালো হবে না। এভাবে খুনছুটি করতে করতে কাটছে তাদের দিন। আয়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে যাবে, এই সময় দরজায় নক পড়ল। আয়রা আর কিচেনে না গিয়ে উল্টো ঘুরে এসে দরজা খুলতেই দেখলো সায়ন্ত হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আয়রা সরে দাঁড়িয়ে বলল, আরে আপনি কখন ঘুম থেকে উঠলেন? একটু আগে। তুমি? আমিও। আচ্ছা, তোমার শরীর কেমন আছে এখন? এখন ভালোই, জ্বর নেই। আচ্ছা, এই প্লেটে কি? নাসি এনেছি তোমার জন্য। আরে এটা কেন করতে গেলেন? আমি তো এখন সুস্থ, আমি নিজেই বানাতে পারতাম। আচ্ছা, পরে বানিয়ে খেও, এখন এগুলো খাও, খেয়ে ওষুধ খাবা। আচ্ছা, আপনি খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে এসেছি, এখন তুমি খাও। ওকে। বলে আয়রা খাওয়া শুরু করলো। আর শান্ত বসে বসে ফোন চালানো শুরু করলো। খাওয়া শেষে আয়রা ওষুধ খেয়ে এসে বলল, খাওয়া শেষ আর ওষুধও খেয়েছি। আপনি তো আজ দুপুরে চলে যাবেন, তাই না? না, আজ একটা কাজ পড়ে গেছে, তাই আজ না কাল যাব।
আমিও কাল যাব, আজ শপিং করতে হবে। তুমি বের হবে কয়টায়? দুপুরের পর। ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট করো, কিছু লাগলে ডাক দিও। ওকে, সাজিদ ভাই কি চলে গেছে? না, ও একটু পর যাবে। তারপর সায়ন্ত চলে যেতে আয়রা শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে ছাদে গেল চুল শুকাতে। কতক্ষণ দাঁড়িয়ে চলে এলো। তারপর বাসায় এসে দুপুরের জন্য রান্না করতে লাগলো। রান্না শেষে খেয়ে বেরিয়ে পড়ল। এদিকে শান্ত বের হলো শপিং মলের উদ্দেশ্যে। যেহেতু কাজ নেই, সেহেতু শপিং মলে ঘুরে ঘুরে এটা ওটা দেখবে। সন্ধ্যার সময় আয়রা বাসায় ফিরল। এর 5 মিনিট পর শান্তও ফিরল। তাই কারোর সাথে কারো দেখাও হয়নি। শান্ত ফ্রেশ হয়ে 1 কাপ কফি বানালো। তারপর খেতে বসলো, কিন্তু একা একা খেতে বোর ফিল হচ্ছে। তাই আরেক কাপ বানিয়ে আয়রার দরজায় নক দিল। আয়রা খুলতেই শান্ত হাসি মুখে বলল, একা খেতে বোর লাগছিল, তাই তোমার সাথে খেতে এলাম। ও আচ্ছা, আসুন। দুজনেই সোফায় বসে খাচ্ছে। হঠাৎ শান্তর কল আসে। শান্ত বাইরে চলে গেলে আয়রা চান্সে কাপটা পাল্টে নিয়ে আবার নর্মালি খেতে থাকে। শান্ত কথা বলে আসতেই আয়রা জিজ্ঞেস করলো, আপনি কি ট্রেনে যাবেন নাকি বাসে? বাস বিরক্ত লাগে, তাই ট্রেনে যাব। আমারও সেম, আমিও ট্রেনেই যাব। আপনার কি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে? আগেই কেটে রেখেছে। ঈদের সময় প্রচুর ভিড়, টিকিট পাওয়া যায় না। রাইট, এই জন্যে আমিও আগে থেকেই কিনে রাখি। এভাবে কথা বলতে বলতে দুজনেই কফি শেষ করলো। তারপর শান্ত চলে গেল। শান্ত চলে যাওয়ার পর আয়রা অকারণেই হাসলো। কেন হাসলো জানে না। সকাল 10টার দিকে দুজনেই বের হলো। 11টায় ট্রেন ধরতে হবে। দুজনে একসাথে স্টেশনে পৌঁছালো। ট্রেনে উঠে আয়রা আগে কেবিনে চলে গেল। একটা কেবিনের এক পাশে 3টা সিটে আয়রা কিনেছে, কিন্তু বিপরীত পাশের সিট কে কিনেছে আয়রা জানে না। একটু পর আয়রা একটা বই বের করতে করতে দেখলো শান্ত এই কেবিনে ঢুকছে। আয়রা অবাক হয়ে বলল, বিপরীত সিটগুলো আপনি কিনেছেন? তুমি এখানে, ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? চট্টগ্রাম। তুমি? চট্টগ্রামের এক স্টেশন আগে, পাহাড়তলি। ও আচ্ছা। একটু পরই ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ শায়ন্ত ফোন থেকে মুখ তুলে বলল, কাল তো চাঁদ রাত, তুমি মেহেদি দিতে পারো? না, আপু দিয়ে দেয়। ও, আমার বউকে আমি মেহেদি দিয়ে দেবো বিয়ের পর। মানা করিনি তো, দিয়ে দিন। কিছু বললে? না না, কিছু বলিনি। তারপর দুজনেই আবার নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে গেল। পাহাড়তলি পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। আয়রা শায়ন্তকে বিদায় জানিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। তারপর একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলো। এদিকে আরেক স্টেশন পর চট্টগ্রাম, সেখানেই শায়ন্ত নামবে। আয়রা নামার পর ওর সিটে একটা চিঠির মতো খাম পেল। শায়ন্ত সেটা হাতে নিয়ে খুলে দেখলো একটা ঈদ মোবারক কার্ড, আর ওটাতে লেখা ছিল, ঈদ মোবারক শান্ত, আপনার ঈদ ভালো কাটুক, ভালো থাকবেন। শায়ন্ত হাসলো। তারপর ওটা ব্যাগে ভরে ওয়েট করতে লাগলো কখন চট্টগ্রাম আসবে। আয়রা বাসায় পৌঁছে দরজা নক করতে ইরা চৌধুরী দরজা খুলে দিল। মাকে দেখে আয়রা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইরা চৌধুরীও মেয়েকে পরম আদরে জড়িয়ে ধরল। পেছন থেকে আয়েশা বলল, আমাকে কারো চোখেই পড়ে না। আয়রা মায়ের কাছ থেকে দৌড়ে গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে বলল, আপুই কেমন আছিস? এই তো ভালো, তুই? তোদের ছাড়া ভালো ছিলাম না একটু, এখন হ্যাপি আছি। আয়ু, যা হাত মুখ ধুয়ে আয়। আয়রা বোনকে ছেড়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে দুজনই সিরিয়াল দেখছে, সাথে পাস্তা, বার্গার, পিৎজা আর জুস আছে। আয়রা টুপ করে দুজনের মাঝে বসে ফোন বের করে ফেসবুক চালাতে চালাতে খেতে লাগলো। হঠাৎ ইরা চৌধুরী বলল, আয়ু শোন, আশুকে ঈদের পরের দিন দেখতে আসবে। কি দেখতে আসবে মানে? ওকে কি বিয়ে দিয়ে দিবে? তো এখন তো বিয়ে দিতে হবে, পড়াশোনা তো শেষ, ওর জবও করে, তো এখন বিয়ে দিতে সমস্যা কই? না, আমি আমার আপুর বিয়ে দিব না। তো কি করবি? কি করব মানে? তোর বিয়ে টিয়ে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখতে আসলে তো বিয়ে হয়ে যাচ্ছে না, ঈদের পরের দিন আসুক আগে, তারপর দেখা যাবে। আয়রা তখনকার মতো শান্ত হলো। তারপর আবার তিনজনে মিলে খাওয়া শুরু করলো। আয়েশা আর রিনা চৌধুরী টিভি দেখতে লাগলো, আর আয়রা ফোন টিপছে। রিয়া 2 দিন ধরে ফোন বন্ধ করে রেখেছে। ওকে ফোনে না পেয়ে নিলয়ের মেজাজ তুঙ্গে উঠেছে। পেলে চিবিয়ে খাবে এটা শিওর।
নিলয় বসে বসে চিপস খাচ্ছে আর রিয়াকে কল করছে। হঠাৎ ওর মা এসে বলল, ওই তো পাতানো বোন, কিন্তু ওর সাথে ভালোই কথা হয়। একটু যাব, তুই একটু চল না, রাত হয়ে গেছে, তাই তোকে যেতে বলেছি। তোর বাবাও বাইরে। আচ্ছা চলো। নিলয়ের মেজাজ খারাপের উপর খারাপ হচ্ছে। একে তো রিয়ার ফোন বন্ধ, তার উপরেই প্যারা। নিলয় মাকে হসপিটালে পৌঁছে দিয়ে নিচে নামছিল, হঠাৎ